হ্যালো স্টুডেন্টস, আমি লাইফ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমরা ক্লাস 10-এর জনন যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পরের পোর্শনটা পড়ব। আমরা জননের মধ্যে জননের গুরুত্ব, অযৌন জনন, যৌন জনন কাকে বলে সবগুলোই আলোচনা করেছি। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি সম্পর্কেও পড়েছি। এবার আমরা দেখব যে অযৌন জননের কী কী সুবিধে আছে এবং কী কী অসুবিধে আছে। দেখো, আমি লিখেছি অযৌন জননের সুবিধে হচ্ছে একটি জীব অংশগ্রহণ করে, ফলে জনন সহজে সম্ভব হয়। আমরা প্রত্যেকেই জানি যে অযৌন জননের ক্ষেত্রে একটি মাত্র জনিত্রীর প্রয়োজন হয়। যেহেতু গ্যামেট সৃষ্টি হয় না, তাই দুটো জনিত্রীর প্রয়োজন হয় না। ফলে কি হয়, একটা জনিত্রী থেকে যেহেতু জীব সৃষ্টি হয়ে যায় তার দেহর বিভিন্ন কোষ থেকে, সেই জন্য কি হয় না, অযৌন জননের ফলে জনন অনেক সহজ হয়। আর সেকেন্ড পয়েন্টে দেখো বলেছি বহু সংখ্যক অপত্য জীব একসঙ্গে সৃষ্টি হয়। আমরা অযৌন জননের যে বিভিন্ন পদ্ধতিগুলো দেখব তাতে আমরা বুঝতে পারবো যে অযৌন জননের ফলে আমরা একসঙ্গে অনেক অপত্য পাচ্ছি, কারণ জনিত্রীর দেহ থেকে বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে তাতে দুই বা ততোধিক বা তার থেকে বেশি একসাথে অনেক সংখ্যায় জীব আমরা একই টাইমের মধ্যে পেয়ে যাচ্ছি। 3 নম্বর দেখো, কম শক্তি ব্যয়িত হয়, অর্থাৎ অযৌন জননের জন্য শক্তি খরচ কম হয়। সরল পদ্ধতি, নিশ্চিত, অর্থাৎ অযৌন জননের ফলে জনিত্রী থেকে একেবারে নিশ্চিতভাবে অপত্য সৃষ্টি হবে এবং খুব কম সময় মধ্যে তৈরি হয়, তাই সময় ব্যয়িত হয় কম। আর অপত্য জীবে কাঙ্ক্ষিত জনিত্রীর বৈশিষ্ট্য হুবহু বজায় থাকে। আমরা জানি সাধারণত অযৌন জনন পদ্ধতি যেহেতু অ্যামাইটোসিস বা মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে, তাই জন্য অপত্য জীবের মধ্যে জনিত্রীর সকল বৈশিষ্ট্য বজায় থাকবে। তাই আমরা বলবো যে আমাদের যে বৈশিষ্ট্যটা জনিত্রীর চাইছি আমরা অপত্যের ক্ষেত্রে, সেই কাঙ্ক্ষিত সকল বৈশিষ্ট্য অযৌন জননে বজায় থাকে। এবার হচ্ছে এর অসুবিধে কি, যেহেতু জনিত্রী থেকে সৃষ্টি হচ্ছে, একটি মাত্র জনিত্রীর দেহকোষ থেকে তৈরি হচ্ছে, ফলে আরেকটা গ্যামেটের সাথে মিলন না হওয়ার ফলে ভ্যারিয়েশন বা প্রকরণ ঘটে না, যার ফলে নতুন বৈশিষ্ট্যের আগমন হয় না। দেখো, আমি লিখেছি ফার্স্ট পয়েন্টে প্রকরণ ঘটে না, সেকেন্ড পয়েন্টে লিখেছি দেখো গ্যামেট সৃষ্টি হয় না, ফলে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে না। আর অপত্য জীবের অভিযোজন ক্ষমতা কম, কেন না যেহেতু গ্যামেট সৃষ্টি হচ্ছে না, জনিত্রীর হুবহু বৈশিষ্ট্য অপত্যে থাকছে, তাই অপত্যের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অর্থাৎ অভিযোজন ক্ষমতা কম, ফলে সহজেই অবলুপ্ত হয়ে যেতে পারে, তাই অবলুপ্তির সম্ভাবনা বেশি। এবার আসছি আমরা অযৌন জননের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে। এবার অযৌন জননের বিভিন্ন পদ্ধতিতে দেখো, প্রথমেই আমরা বিভাজন পড়ছি, এরপরে আমরা বিভিন্ন পরবর্তী ভিডিওতে আমরা আরও পদ্ধতি যেমন কোরকোদ্গম, খণ্ডীভবন, পুনরুৎপাদন, এই সমস্ত প্রক্রিয়া সম্পর্কে দেখব। আজকে আমরা বিভাজন সম্পর্কে দেখছি। এবার বিভাজন কি না, সাধারণত এককোষী জীবের ক্ষেত্রে আমরা কি দেখছি না, দেহকোষ মানে জনিত্রীর কোষ মাইটোসিস বা অ্যামাইটোসিস পদ্ধতির দ্বারা দুই বা তার বেশি খণ্ডে, দুটি খণ্ডে বিভক্ত হলে দ্বিবিভাজন এবং দুইয়ের বেশি খণ্ডে বিভক্ত হলে বহু বিভাজন হয় এবং তার মাধ্যমে অনেক সংখ্যক অপত্য সৃষ্টি হয়। এই পদ্ধতিকেই আমরা বলবো বিভাজন। তার মধ্যে দ্বিবিভাজন প্রক্রিয়াটা সম্পর্কে আমরা আজকে পড়ব। দ্বিবিভাজন প্রক্রিয়াটা আমরা দেখতে পাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও দেখতে পাই, যেটা তোমাদের সিলেবাসে আছে, অ্যামিবার ক্ষেত্রে বলে, এটা কিন্তু ব্যাকটেরিয়াতেও দেখতে পাওয়া যায়। তা আমরা আজকে দ্বিবিভাজনটা অ্যামিবার ক্ষেত্রে দেখছি যে অনুকূল পরিবেশে কি হয় না, অ্যামিবার নিউক্লিয়াসটা অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় এবং তারপর কোষ দুটিও দুটি কোষে বিভক্ত হয়ে একটি জনিত্রী থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং সাইটোপ্লাজমের বিভাজনরত নিউক্লিয়াসটা, মানে এই যে নিউক্লিয়াস দেখো ছবি এঁকেছি, এই নিউক্লিয়াসটা লম্ব তলে মানে 90 ডিগ্রি খাঁজে বিভাজিত হতে থাকে, মানে 90 ডিগ্রি কোণ করে একটা খাঁজ সৃষ্টি হয় এবং সেখান থেকে বিভাজিত হয়। এই পদ্ধতিটাকেই আমরা বলি দ্বিবিভাজন। দেখো এখানে রয়েছে কি না, অ্যামিবার নিউক্লিয়াস, তারপর নিউক্লিয়াসটা আকার পরিবর্তন করছে, একটু লম্বাটে শেপ হচ্ছে, তারপরে আরও আকারে পরিবর্তন হচ্ছে এবং আকারে পরিবর্তন হওয়ার পর নিউক্লিয়াসটার অবস্থানটা একটু পরিবর্তন হয়েছে এবং তার সাথে সাথে দেখো কোষটাও লম্বাটে আকৃতি ধারণ করছে। প্রথমে
প্রথমে ছিল এরকম হয়ে গেছে, এই অবস্থায় গিয়ে লম্বাটে, এবং লম্বাটে হতে হতে এই অবস্থায় যাচ্ছে ডাম্বেল শেপড হয়ে, এবং ডাম্বেল শেপটের আরেকটা স্টেজ আমি দেখাইনি, নিউক্লিয়াসেও তখন কিন্তু কিছুটা ওপরে থাকে আর কিছুটা নিচে থাকে। আমি তার পরের স্টেপে ডাইরেক্ট চলে গেছি, এবং সেই তারপরের স্টেপেই কী হয় না, নিউক্লিয়াসটা দুটো কোষের মধ্যে চলে যাচ্ছে, কিন্তু তখনও কোষটা বিভাজিত হয়নি, ডাম্বেলের মতো শেপ হয়ে রয়েছে। তারপরের স্টেজে কোষ দুটো বিভাজিত হয়ে এই একটা অপত্য অ্যামিবা আর এই আর একটা অপত্য অ্যামিবা, এবং নিউক্লিয়াসও দুটো দুটো ভাগ হয়ে গেছে। এটাই হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। আজকে আমরা এত অবধি পড়লাম। নেক্সট ভিডিওতে আমি লাইভ দিয়ে আসছি তোমাদের বহুবিভাজন এবং পরবর্তী জননের পোর্শনগুলো নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে আমার কমেন্ট বক্সে জানাও।